আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? অনেক কমেন্ট পেয়েছি আপনাদের কাছ থেকে যে দমের পোস্টার নিয়ে ফার্স্ট লুক নিয়ে কেন আমার চ্যানেলে কন্টেন্ট নাই। ইউ আর রাইট। দমের ফার্স্ট লুক নিয়ে কোনো কন্টেন্ট আমি এখনো করি নাই। সো আজকে একটু সময় পেয়েছি, চলেন দম দিয়ে দমের ব্যাপারে কথা বলি। দমের ফার্স্ট লুক পোস্টার 1 তারিখে ছেড়ে দিয়েছে। একটা ইউনিক একটা ফ্রেমে দমের পোস্টারটা বানানো হয়েছে। একেবারে ইউনিক বলা যাবে না, একেবারে মৌলিকও বলা যাবে না। এর আগে মোশাররফ করিমের ওটিটির একটা কন্টেন্টে এরকম একটা পোস্টার হয়েছিল। তো সেই জায়গা থেকে কন্টেন্টের আগের একটা পোস্টারের সাথে এই পোস্টারের সাদৃশ্য পাওয়া যায়, কিন্তু সেটা বড় কথা না। ক্রিয়েটিভ জিনিস, কোনোটা কোনো না কোনো পোস্টারের সঙ্গে একটু একটু মিলবেই। সেটাকে বড় করে দেখার অবকাশ এখানে নাই। আফরান নিশো এই সিনেমাটার জন্য দুর্দান্ত লেভেলের পরিশ্রম করেছে, ওজন কমিয়েছে, এবং পুরো সিনেমার একটা ভাবমূর্তি অলরেডি পোস্টারের মধ্যে ফুটে উঠেছে। যদি পোস্টারটাকে আমরা ব্যাখ্যা করি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আফরান নিশোকে রেখেছে, এবং আফরান নিশোর মাথার পেছন দিক দিয়ে আবার ভার্টিক্যাল অ্যাঙ্গেলে একটা দল গাধার পিঠে করে একজনকে নিয়ে হেঁটে যাচ্ছে। দলটা সশস্ত্র দল, সেটা মরুভূমির কোনো অঞ্চল, এটা কাজাকিস্তানে যেখানে শুটিং করেছে সেই অংশটা। দমের একটা পোর্শন বাংলাদেশে শুটিং হয়েছে, সেটা আপনারা জানেন। দমের এই পোস্টার থেকে বোঝা যায় যে অভিবাসন প্রক্রিয়া নিয়ে এই সিনেমাটা নির্মিত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের কোনো নাগরিক বিদেশে গিয়ে ফেঁসে গেছে, এমন ভাষা ফেঁসেছে যে সেখান থেকে উত্তরণের কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। অনেকটা সার্ভাইভাল ফিল্ম বলা যেতে পারে। বাংলাদেশের ইতিহাসে সার্ভাইভাল ফিল্ম এর আগে হয়েছে কিনা আমি ঠিক খেয়াল করতে পারছি না। যদি আপনাদের জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন। তার উপরে প্রবাসীদের একটা বিশাল ভূমিকা এই সিনেমায় থাকবে। প্রবাসী গিয়ে যে ইয়েটা হয়, যে বিষয়টা হয়, সেই বিষয়টা এখানে উঠে আসবে। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশেও কিন্তু এই সিনেমার শুটিং পার্ট হয়েছে। সিনেমা এর আগে সুড়ঙ্গ সিনেমায় শুট করে, আহ, সুড়ঙ্গ সিনেমার প্রচারে আফরান নিশো একটা কথা বলেছিল যে যারা বউরাইখা বিদেশ যায় তারা ভোদাই। এই কথাটা বলার পরে প্রবাসীদের একটা রোষানলে পড়েছিল আফরান নিশো। সেই প্রবাসীদেরই মন জয় করে নিবে এই সিনেমার মাধ্যমে একজন প্রবাসীর ক্যারেক্টারে অভিনয় করে। আফরান নিশো একটা বিধ্বস্ত চেহারা, মুখের এই কপাল থেকে এ পর্যন্ত তার ব্লিড হচ্ছে, চোখ মুখ মানে অনেকদিন খায় নাই এরকম একটা ফ্রাস্ট্রেশন, মুখে ছাপ হয় এরকম, যে এমন একটা চক্রের হাতে সে পড়ে গেছে, যেই চক্র তাকে ঠিক মতো খেতে দিচ্ছে না, তাকে ঠিক মতো পানিও পর্যন্ত দিচ্ছে না। একটা ডিহাইড্রেট হয়ে গেলে চেহারার যে অবস্থা হয়, ঠিক সেই চেহারাই কিন্তু ফুটে উঠেছে দমের ফার্স্ট লুক পোস্টারে। এখন কথা হচ্ছে যে এই যেভাবে অন্যান্য সিনেমা যেভাবে বা একটা সিনেমার যেভাবে প্রমোশন হওয়া উচিত, সেই আন্দাজে দমের একটা ফার্স্ট লুক পোস্টার দিয়ে ওরা থেমে গেছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে প্রমোশনে হয়তো তাদের বাজেট নাই। তারা এই সিনেমাটাকে নিয়ে হয়তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার একটা ধান্দা, সিনেমা থেকে কয় টাকা আয় হবে, কয় টাকা প্রফিট হবে, সেটা নিয়ে তাদের বোধহয় খুব একটা মাথা ব্যথা নাই। কারণ দম নিয়ে যেভাবে ধরেন আহ, আফরান নিশোর এর আগের যে ২টা সিনেমা ছিল, সেই ২টা সিনেমার যেভাবে প্রচারণা হয়েছে, সেই লেভেলের প্রচারণা কিন্তু দম নিয়ে হচ্ছে না। ওরা একটা ওপেনিং করেছিল, অ্যানাউন্সমেন্ট প্রোগ্রাম করেছিল। অ্যানাউন্স প্রোগ্রামটা খুব জাঁকজমকপূর্ণই হয়েছিল। কিন্তু তারপর থেকে সিনেমা শুটে যাওয়ার পর থেকে আর দম নিয়ে কোনো দমদার কোনো প্রমোশন লক্ষ্য করা যায় নাই। এখন মার্কেটে যে কটা সিনেমা আছে, মুক্তির প্রতীক্ষায় যে কটা সিনেমা আছে, অবশ্যই সেই কটা সিনেমার মধ্যে প্রিন্সের পরে দর্শকদের চাহিদা থাকবে দমকে ঘিরে। তারপরে আন্ডারডগ হিসেবে
বনলতা এক্সপ্রেস সিনেমাটা ৩ নম্বরে আমি রাখবো। কিন্তু প্রচার প্রচারণার দিক থেকে এবার দেখলাম কোন সিনেমাই ওইভাবে খোলস থেকে বেরিয়ে আসছে না। তারা ভাবছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং যুদ্ধ একটার পর একটা ইন্টারন্যাশনাল ইস্যুস এমনভাবে সোশ্যাল মিডিয়া গ্র্যাব করে রাখছে, তারা মনে করছে যে এই সময় কোনো প্রচার প্রচারণা যদি আমরা নিয়ে আসি সেইটা হয়তো ট্রিগার করবে না, হয়তো খুব একটা কাজে আসবে না, টাকাই শুধু খরচ হবে, প্রমোশনটা কাজে আসবে না। তার চাইতে একটু ওয়েট করি। এই ওয়েট করতে 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 তারা একবারে চাঁদ রাত পর্যন্ত নিয়ে যাবে আমার মনে হচ্ছে। কারণ একটা সিনেমার প্রচার প্রচারণার জন্য অনেক কিছু থাকে পাবলিকেশনে, গান থাকে, টিজার থাকে, ট্রেলার থাকে, আরো অনেক কিছু থাকে প্রমোশন ম্যাটেরিয়াল। তো এই প্রমোশন ম্যাটেরিয়াল গুলো তারা যদি আটকে রাখে, দর্শকদেরকে না জানায়, মানুষ আসলে ডিসিশন নিতে প্রবলেম হবে। যেটা হচ্ছে ঈদের আগে কিন্তু মানুষ একটা বাজেট করবে, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের যারা আছেন। আর সিনেমা কিন্তু চালাই হচ্ছে মধ্যবিত্ত পরিবাররা। সিনেমার লাভ লস কিন্তু উঠে আসে মধ্যবিত্ত পরিবারের পকেটের টাকা দিয়ে। খুব বেশি পশ কিংবা খুব বেশি রিচ বা খুব বেশি এলিট শ্রেণীর যারা দর্শক, তারা কিন্তু বাংলা সিনেমা অতটা দেখতে চায় না। কালে ভদ্রে যা যায় হয়তো এলিট শ্রেণীকে যদি আমি ১০০ ভাগ ধরি, সেখান থেকে হয়তো ২০ ভাগ বা ২৫ ভাগ বাংলা সিনেমা দেখতে যায়। তারা ওই সিনেপ্লেক্সে যখন ইংলিশ সিনেমা আসে, হলিউডের কোনো সিনেমা আসে, তখন সেই সব সিনেমা দেখতে তারা খুব ইয়ে করে। তবে যখন সিনেমার জোয়ার হয়, যখন সিনেমাটা মৌখিকভাবে যখন একটা প্রচার প্রচারণা চালিয়ে দেয়, মানে ওয়ার্ড অফ মাউথে সিনেমার প্রশংসা যখন ছড়িয়ে পড়ে, তখন এটা একটা ট্রেন্ড হয়ে যায়। আর বাঙালি মাত্রই ট্রেন্ডে গা ভাসাবে। দম সিনেমাটা একটা ট্রেন্ড হওয়া, দম সিনেমাটাকে একটা ট্রেন্ড করা, এটা আসলে টিমের কাজ, এটা প্রোডাকশন টিমের কাজ। এখন প্রোডাকশন টিম যদি এটার উপরে মাথা না ঘামায়, প্রোডাকশন টিম যদি এটাকে নিয়ে চিন্তা ভাবনা না করে, একটা আলাদা প্রমোশনাল স্ট্র্যাটেজি তারা মেনটেন না করে, তাহলে ব্যবসায়িকভাবে তারা যে ক্ষতিটা হবার, তার সেই ক্ষতিটাই সম্মুখীন তারা হবেই। দিন শেষে তারা বলবে যে সিনেমা পাইরেসি হয়েছে বা সিনেমা হোয়াট এভার, সিনেমার একটা একটা কিছু দোষ দিয়ে তারা বলবে যে সিনেমা সিনেমা যে চলে নাই সেটা তারা বলবে না, বলবে যে সিনেমার এই কারণে এই হয়েছে, একটা ইয়ে দিবে। ভাই, সিনেমা চালাইতে হলে এই যুগে প্রমোশন মাস্ট। একটা সিনেমাকে হিট করতে হইলে প্রমোশন মাস্ট। একটা পোস্টার, মোশন পোস্টার আজকে ১ তারিখে দিয়ে রাখছেন, আজকে ৪ তারিখ হয়ে যায়, আর কিছু নাই। এবং এই দম নিয়ে খুব যে বেশি কন্টেন্ট হচ্ছে তাও কিন্তু না। আমি নিজেই যখন দম নিয়ে কন্টেন্ট করি নাই, মানে আমাকে যখন কয়েকজন পোক করছে, তারপরে দমকে নিয়ে আমার কন্টেন্ট করতে হলো, মানে আমি সেই তাগিদটা পাই নাই। যদিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রত্যেকটা সিনেমা নিয়েই আমার কন্টেন্ট বানানো উচিত, কিন্তু দমের প্রোডাকশন টিম থেকে যে একটা ফোর্স থাকবে সোশ্যাল মিডিয়ায়, সেই ফোর্সটা নাই। লেখালেখি সবকিছু মিলিয়ে দম দিয়ে পেইড কিছু লেখা হয়তো অভিযোগ করবে যেগুলো পেইড লেখা। যাই হোক, পোস্টার ভালো হয়েছে। পোস্টারটা ইউনিক বলতে পারছি না, কিন্তু পোস্টার ভালো হয়েছে। পোস্টারে অনেক মেসেজ আছে, যেটা একজন দর্শককে ভাবাবে, একজন দর্শককে দমের প্রতি আকৃষ্ট করবে। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই পোস্টারে নায়ক আছেন, নায়িকার উপস্থিতি নাই, এবং চঞ্চল চৌধুরী একটা বড় ক্যারেক্টার এখানে করছেন, তার উপস্থিতিও এখানে নেই। এবং আরো একটা বিষয় রিসেন্টলি উঠে এসেছে যে জাহিদ হাসান একটা স্পেশাল ক্যামিও করবে দম সিনেমায়। জাহিদ হাসানের প্রেজেন্সও এখানে নাই। তো পুরো সিনেমাটা যে শুধুমাত্র আফরান নিশোকে কেন্দ্র করে, পুরো সিনেমার গল্পটায় প্রধান একটা ভূমিকা রাখবে শুধু আফরান নিশো। মানে সিনেমার লেন্থ যদি আহ ৯০ আহ ১১০ মিনিট হয়, বা ৯০ থেকে ১১০ মিনিট হয়, ১১০ মিনিট হলে এই সিনেমার ৯০ মিনিটই থাকবে নিশোকে নিয়ে। এই সিনেমার ৯০ মিনিটই নিশো কেন্দ্রিক থাকবে, বাদ বাকি ৩০ মিনিট অন্যান্য ক্যারেক্টাররা থাকবে। এই টাইপের একটা গল্পের আভাস পোস্টারে দিচ্ছে। যদি তারা সেকেন্ড পোস্টার বা সেকেন্ড কোনো প্রমোশনে অন্য পোস্টার আনে, তখন হয়তো পোস্টারের একটা আহ, আহ, প্রকাশ, সিনেমার একটা ভাব প্রকাশ হয়তো পোস্টারে বেরিয়ে আসবে। আমরা এই পর্যন্ত যত পোস্টার দেখছি, যত পোস্টারই দেখছি, সবগুলো পোস্টার, বিশেষ করে আফরান নিশো এবং শাকিব খান, এই দুইটা সিনেমার পোস্টারে আমরা শুধু দেখেছি যে হিরো কেন্দ্রিক পোস্টার করা হয়েছে।
পোস্টারের একটা সিনেমা কিন্তু শুধুমাত্র হিরোকে বেস করে হয় না, শুধুমাত্র এক হিরোর এনগেজমেন্ট, হিরোর পারফরমেন্স, একটা শিল্পীর পারফরমেন্সে পুরো সিনেমা কখনো হিট বা সুপারহিট হয় না। সো এই সিনেমায় আরো অনেক শিল্পী কাজ করেছেন, প্রমোশনে তাদেরকেও রাখা উচিত। আমাদের দেশে মনে হয় এই বিষয়টা শুধু আমাদের দেশে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই হয়। মানে যেসব সিনেমায় হিরোকে বেস করে গল্পটা হয় সেসব সিনেমায় হিরোকেই দেখানো হয়। কিন্তু অন্যান্য যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারের যে লেন্থ অনুযায়ী পোস্টারে তাদের জায়গা হয়। বনলতা এক্সপ্রেসে আমরা দেখলাম যে মূল সকল শিল্পীর জায়গা হয়েছে পোস্টারে, প্রথম পোস্টার বা মেইন পোস্টারে। বাট শাকিব খানের প্রিন্স এবং দমে দেখলাম যে প্রথম পোস্টারে জায়গা হচ্ছে না। মানে তারা ক্যাশ করতে চাইছে তাদের সেল পয়েন্ট থেকে। যেই ফেসটা তাদের সবচেয়ে বেশি বিক্রি হবে সেই ফেসটাকেই তারা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, সেই ফেসটাকে সবচেয়ে বেশি সামনে রাখছে। একটা কথা ভুলে গেলে চলবে না, অন্যান্য অনেক শিল্পী এই সিনেমায় আছেন যারা এই সিনেমা থেকে বাদ দিলে এই সিনেমা ঠুস ধসে পড়ে যাবে। সো আমার মনে হয় পোস্টার নির্মাণে, পোস্টার ডিজাইনে এই বিষয়টা একটু মাথায় রাখা উচিত। তাছাড়া যারা অন্যান্য শিল্পী যারা কাজ করেছে এই সিনেমায়, যারা বিশেষ শিল্পী, তাদেরকে ছোট করা হয় পোস্টারে তাদেরকে না রাখলে। একটা পোস্টার মানে কি? একটা পোস্টার মানে একটা সিনেমাকে রিপ্রেজেন্ট করে। তো যেখানে একটা সিনেমাকে একটা পোস্টার রিপ্রেজেন্ট করে, তো সেই রিপ্রেজেন্টেশনে এই সিনেমার বিশেষ বা মূল্যবান শিল্পীগুলোরও রিপ্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন বা প্রেজেন্স থাকা উচিত। সেই বিষয়টা আমার মনে হয় পোস্টারে দিলে, তারা মনে করে যে পোস্টারে এত মুখ দিলে পোস্টারের ইয়ে ভ্যালু কমে যাবে না কি আমি জানি না। বাট বনলতা এক্সপ্রেসের সকলের ফেস এক্সপোজ করা হয়েছে, পোস্টারটা আমার কাছে ভালো লেগেছে। যদিও বনলতা এক্সপ্রেসের পোস্টার নিয়ে এখন আমি কথা বলি নাই, বলবো পরবর্তী কোনো ভিডিওতে। আফরান নিশোকেও কোনো এক সাংবাদিকের একটা ভিডিও দেখলাম যে সেখানে এখন একটা কন্টেন্টে দেখলাম আফরান নিশোকেও জিজ্ঞেস করা হয়েছিল পোস্টার তার কাছে কেমন লেগেছে। সে ৩ ধরনের উত্তর দিয়েছে। সে একবার বলেছে পোস্টার তার কাছে ভালো লাগে নাই, আরেকবার বলেছে তার কাছে খুব ভালো লেগেছে, আরেকবার বলেছে যে এরকম ধরনের পোস্টার হয়ই না, খুব ভূয়সী প্রশংসা করছে। মানে তাকে ধরি মাছ না ছুঁই পানি। তবে আমার কাছে মনে হচ্ছে যে আফরান নিশো এই কথাটা প্রচারের খাতিরে বলেছে যে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয় নিশোরও পোস্টারটা খুব একটা অ্যাট্রাকটিভ লাগে নাই, যতটা একটা সিনেমা হিসেবে অ্যাট্রাকটিভ লাগা উচিত। বাট গল্পটা যেহেতু ডিফারেন্ট, এটা খুব কমার্শিয়াল অ্যাসপেক্টের গল্প না, ওই ধরনের মানসিকতা নিয়ে সিনেমাটা দেখলে মানুষ এটা এনজয় করবে। এখানে যদি ধুমধুমার ফাইট, অ্যাকশন, গান, কমার্শিয়াল কোনো সিন, এই জনরার যদি কিছু এক্সপেক্ট করেন এই সিনেমা থেকে, অনেক দর্শক হয়তো আশাহত হতে পারেন। এই ধরনের কোনো জিনিস এক্সপেক্ট না করে একটা সার্ভাইভাল কন্টেন্ট অনেক আছে ইউটিউবে, দেখবেন যে সার্ভাইভ করার জন্য একটা মানুষ কি করে। তো সেই সমস্ত জায়গায় সার্ভাইভাল একটা স্টোরিতে যা থাকবে এই সিনেমাও তাই থাকবে। খুব বেশি নাচ, গান, অ্যাকশন হয়তো আমরা এই সিনেমায় দেখবো না। সামাজিক, পরিবার নিয়ে দেখার মতো, একসঙ্গে দেখার মতো এবং ভিন্ন ধরনের একটি গল্প উপভোগ করার জন্য এই সিনেমাটা যারা দেখতে যাবেন তারা এই সিনেমাটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। বাদ বাকি আমার সঙ্গে অনেকেই একমত হবেন, ওনাকে দ্বিমত পোষণ করবেন। যারা দ্বিমত পোষণ করছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন।